গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছে সবাই? একদিকে আমার খিচুড়ির জলের বন্যা বয়ে চলে যাচ্ছে গ্যাসের উপাস দিয়ে, এদিকে আমার কাঁঠাল ভেঙে গোটা ঘরে গন্ধে মোমো করছে। কোন দিকে যাব ভাই, কোন দিকে যাব? হঠাৎ করে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে একটা বিশাল বড় গাছ, মানে কাঁঠাল গাছ ছিল। আর সেই কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরতো, আর আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে এরকমভাবে বাবা একটা কাঁঠাল নিয়ে বসতো, আমরা ছাড়াতাম আর মুড়ি দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতাম। পুরো রসগোল্লা ছিল কাঁঠালটা। ঠিক সেই রকমই এই কাঁঠালটাও আমাদের কাকিমাদের গাছের কাঁঠাল মা নিয়ে এসেছে। তো মা বললো যে পুজোতে দেবো ভেবেছিলাম, গোটা ফলে বিপত্তারিণীতে তো একটু পুজো ছিল কাঁঠালটা, ওই জন্য আমার বাড়িতে এসেছিলো বলে নিয়ে এসেছিলো। তো এখন তো বাবাকে নিয়ে মা চলে গেছে, গোটা কাঁঠালটা ধরো আমাকে একাই খেতে হবে। এর আগের বার যেটা এনেছিল সেটা তো পুরো একটা 5 বালিশ ছিল। এটাও অনেকটা বড়, কিন্তু ওইটার মতো অতটা বড় না। তো আমি কিছুটা ভেঙে উপরে দিদিভাইকে দিয়ে আসলাম, আর বাদ বাকি আমার মেয়ে আবার কাঁঠাল পছন্দ করে না। আমি তো খুবই ভালো, মানে আমি আগে খুবই ভালোবাসতাম, মাঝে আমিও কিছুদিন পছন্দ করতাম না, কিন্তু ভালো কাঁঠাল হলে ভালো লাগে। একটুখানি মুড়ি দিয়ে আমি আর লোভ সামলাতে পারলাম না, এদিকে খেয়ে নিলাম। তো চলো, এখন সকালের প্রচুর কাজকর্ম আছে, খালি খেলেই হবে না, কাজগুলোও করতে হবে, কারণ দিন দিন প্রচণ্ড পরিমাণে কুঁড়ে হয়ে যাচ্ছি। কাজটা সেরে একদম দুপুরে রান্নাতে দেখা হবে তোমাদের সাথে। তো আজকে হঠাৎ করে মনে হলো যে একটা রেসিপি দেখেছিলাম, তো সেখান থেকে আমি কিছু নিজের মতো করে কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে কাঁঠালের আটি ভর্তা আমি করছি চিংড়ি মাছ দিয়ে। খেতে মনে হচ্ছিল ভালো লাগবে, তো দেখা যাক কেমন লাগবে জানি না। পুরো রেসিপিটা খুব সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করিনি, যদি টেস্টি হয়, যদি ভালো লাগে আর একদিন করব, দিয়ে সেদিন শেয়ার করব, মানে ভালো করে ডিটেলসে শেয়ার করে দেবো তোমাদের সাথে। তো যাই হোক, রসুন পেঁয়াজ কালো জিরে লঙ্কা ভালোই ভাজা হয়ে গেছে। এবার এই কাঁঠালের আটি কটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাস্টে চিংড়ি মাছটা ভেজে ওর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। তো এবার হচ্ছে খাওয়ার পালা আমার। হালকা করে একটু লেবু নিয়ে নিয়েছি, জানি না কেমন লাগবে, যেহেতু কাঁঠালের আটির স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য ঝালটা একটু বেশি করে দিতে হবে। মানে কি বলবো, এতটা ভালো হয়েছিল খেতে, মানে আমি আশা করিনি। এমনি তো কাঁঠালের আটি খেতে খুবই ভালো লাগে, তুমি যদি প্লেন সিদ্ধ করে তেল লবণ দিয়ে ভাজো তাহলেও ভাত খাওয়া হয়ে যাবে। তো চিংড়ি মাছের যখন মুখে পড়ছিল, হালকা হালকা লেবুর ফ্লেভার, একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, মানে অসাধারণ লাগছিল খেতে। সত্যি কথা বলতে কাঁঠালের আটির যে এতটা টেস্ট জানা ছিল না। তো এটাও বলতে পারো ভাতের মতনই, মানে আলাদা করে সিদ্ধ করে নিয়ে একটু ভর্তা মতো রসুন টসুন দিয়ে বানিয়েছি, খুব ভালো লাগছিল খেতে। আর আমার মেয়ের আবার একটু চিংড়ি মাছ প্রিয়, ওর জন্য একটু আলু দিয়ে চিংড়ি দিয়ে ভেজে দিলাম। তো চিংড়ি আর আলু ভাজা, মানে পেঁয়াজ দিয়ে, এটা তোমরা খেয়েছো কি না জানি না। এটা অনেকে রুটি পরোটা যারা খায় রাত্রে, তাদের জন্য এটা খেতে ভালো লাগবে, ভাত দিয়ে খেতেও ভালো লাগবে। আর আমার মেয়ের তো চিংড়ি অল টাইমের জন্য ফেভারিট। ও চিংড়ি তুমি ওকে ভাজা দাও, ঝোলে দাও, টকে দাও, ঝালে দাও, মানে যাতেই দেবে ও চিংড়ি ওর একদম সব সময়ের জন্যই প্রিয়। চিংড়ি খেতে খুব ভালোবাসে। তাই? কি করে? দাও গোপালকে দাও। একটা ভিডিও করে নিচ্ছি তোমার, ওকে ভাইরাল বানিয়ে দেবো। বলবো বলবো ফাঁকিবাজ মিস্ত্রি কেউ নিও না কাজে, নাকি? তাড়াতাড়ি কাজ করো, কাজ করো, কাজের স্পিড দেখে লোকে আরো কাজে নেবে, বুঝছো? ওই লোকের কাজের স্পিড আছে, দেখো নিজের কাজ কমপ্লিট করে গুছানো হয়ে গেল। দেখো মিস্ত্রিরা যখন কন্ট্রাক্টে কাজ নেয় তখন বলে এই টাকা ছাদ মেপে পয়সা, বাদবাকি সব আমাদের। তারপরে একের পর এক এইটা আপনার, ওইটা আপনার, বালি চালাটা আপনার, গর্তে মাটি ভরাটা আপনার, এরকম করে যে কত টাকা নষ্ট হয় খুচরো, সেগুলো ধরা ছোঁয়া নাগালের বাইরে। তো যাই হোক, এই দাদাদের একটু ভিডিও করে নিলাম। আজকে সারা দিন একটু ব্যস্ত ছিলাম, মানে একটু না অনেকটাই ব্যস্ত ছিলাম। সকালে টুকটাক যা কাজ টাজ করেছি, তারপরে তো একের পর এক লেগেই আছে। জামা কাপড়গুলো কেচেছি একটু বেলাতেই,
তারপরে আর সেগুলো মেলার আর সময় হয়নি। তো এই বাইরের দিকে একটা গ্যারেজের উপরে একটা ঘর আছে, ভাবছি তিথাদেরকে টিউশন পড়াতে এসছে, এখন পড়িয়ে ছুটি দিলে রাত্রে এইটা দড়িতে মেলে দিলে না একটু হাওয়াতে, আর আমি যেহেতু মানে একটু কমফোর্ট দিয়েছি তো এই বালতিতে রেখে দিলেও অসুবিধা নেই সকালে মেললে, যেহেতু এগুলো পুরো ঝরঝরে হয়ে গেছে, ওয়াশিং মেশিনে কাচলে তো একদমই ঝরঝরে হয়ে যায়, জলের তো কোনো বংশই থাকে না। তবে কাচার থেকেও আমার মনে হয় যেন চেপা ধোয়া এটা আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। তো যাই হোক, এটা এই সাইডে রেখে দিলাম। আর আগের দিনকার যে জামাকাপড়গুলো ছিল সেগুলো দেখো তুলে গাদা করে এখানে রেখেছি, এগুলো এখন ভাঁজ করতে হবে। সংসারে প্রচুর কাজ থাকে, বিশ্বাস করো, ছেলেদের চোখে এইসব কাজগুলো পড়েই না, ওরা ভাবে আমাদের শুধু রান্না আর খাওয়া এটাই কাজ। আর ছেলেদের কেন বলবো, অনেক মেয়েদেরও চোখে লাগে না, অনেকেই তো আমাকে বলে তুমি তো মেয়ে নিয়ে ছেলে নিয়ে একা থাকো, যদি কোনো সময় আমি শ্বশুরবাড়িতে যাই না, ওখানে গিয়ে যদি বলি সত্যি একা হাতে ভীষণ কষ্ট হয়, বলে হ্যাঁ ছেলেটা একটু ছোটো দামাল এই, আর তোমার তো আর কিসের কষ্ট, তোমার এখন একা মা মেয়েতে থাকো, তোমার তো কি দুটো রান্না করা আর খাওয়া, ছেলেটাকে নিয়ে আর একটু সময় পাও না। কিন্তু বিশ্বাস করো অনেক কষ্ট, অনেক কষ্ট। এই যে জামা কাপড়গুলো এই গাঁত করে তো রেখে ফেলে দিতে পারবো না, না, সবগুলো সুন্দর করে ভাঁজ ভাঁজ করে পাট পাট করে জায়গায় ভরা, এটাও একটা কাজের মধ্যে পড়ে। এই যে সারাদিন ছেলে এত ছিটা, এগুলো গোছানো পরিষ্কার করা, বিশেষ করে নিজের বাড়ি তো চলো একরকম ফেলে ছড়িয়ে রাখা যায়, কিন্তু যখন তুমি অন্য কোনো বাড়িতে থাকবে সেটা সবসময় পরিষ্কার গুছিয়ে মানে রাখাটা আমার মনে হয় বেশি দরকার, কারণ নিজের বাড়ির থেকেও পরের বাড়ির যত্ন বেশি। রিসেন্টলি একটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে। আমার মা আমায় ফোন করেছিল, তো ফোন করে আমাকে বলছে, মানে এরকম কথা বলতে বলতে বলছে কিরে শুনলাম নাকি মোদি হচ্ছে বলে দিয়েছে যে কোনো ছাত্রকে চাকরি দেবে না, সব চাকরি থেকে বাদ দিয়ে দেবে, তার জন্য নাকি সব ছাত্ররা সুইসাইড করেছে, তার জন্য তো বিশাল আন্দোলন, কলকাতাতেও নাকি সব বিশাল ভাঙচুর করেছে। তা মোদি এরকম করছে কেন, কিসের জন্য করছে এরকম? আমরা সবাই যে ভালো ভালো ভাবতাম মোদিকে, তা মোদি কেন এরকম করছে? তো আমার মাকে এই প্রশ্নের উত্তর আমি কি দেবো বলো? মানে আসলে কি হয় বলো তো, গ্রামের দিকে মানুষ একদমই কিছু না জেনে বুঝে, মানে কি বলবো আর কি, সেটা যদি তিল হয় সেটাকে তাল বানাতে পারে। মানে ধরো মা শুনেছে একজনের কাছ থেকে, এবার পাড়া প্রতিবেশী হয় না, আরে ছেলেপিলেগুলোর ভবিষ্যৎ সব নষ্ট করে দিচ্ছে, চাকরি দেবে না, 4-5টা ছেলে সুইসাইড করেছে। আমার মা শুনে আবার আরেকজনকে বলছে, আরেকজন আবার আরেকজনকে বলছে, আরেকজন আবার আরেকজনকে বলছে, মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো আমি দেখছি কিছুদিন ধরে এই যে ছাত্র আন্দোলন হচ্ছে, অ্যাকচুয়ালি তো এটা ছাত্র আন্দোলন না, প্রথম কথা কিছু ছাত্র ওখানে ছিল, আন্দোলন ছাত্র আন্দোলন বলেই শুরু হয়েছিল, কিন্তু লাস্টে গিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা তো একদম মানে ককরোচ জনতা পার্টি। সত্যি কথা বলতে আমি কোনো পার্টি করি না, আমার 14 গোষ্ঠীর, আমার বাপ ঠাকুরদাদা পিসি মাসি খালা ফুপু নানা, কোনো দিক থেকেই কেউ আমরা পার্টিগত দিকে নেই। হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা মানুষের আছে, কে কাকে ভোট দেবে না দেবে সেটা প্রত্যেকটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমার একটা ভালো লাগার পার্টি থাকতেই পারে, প্রত্যেকেরই আছে। আমরা ভোটটা দিই মানে কি, আমাদের ভালো লাগার পার্টিটা আছে বলেই আমরা দিই। কেন জানি না এখন মানুষ মানে যেন কিছু কিছু আমাদের স্বজাতির কথা বলছি, হিন্দু সম্প্রদায়ের মধ্যে এত 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 মানে কিছু কিছু মানুষ আছে এত নিকৃষ্ট মানের, মানে ভাবার বাইরে, বলার বাইরে। হ্যাঁ, কিন্তু আমি বলবো মুসলিমদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঐক্য, তাদের মধ্যে এত ঐক্য, মানে এখানে আমার স্বজাতির একটা কারোর কিছু হয়েছে মানে আমাকে দল বল নিয়ে ছুটতে হবে, তার সাথে আমার ঝগড়া থাকুক অশান্তি থাকুক সেটা দরকার নেই, সে আমার স্বজাতি, মানে এরকম একটা অ্যাঙ্গেল আছে। আর হিন্দুরা কি বলো তো, হিন্দুরা খালি নিজের, বেশিরভাগ সবাই না কিন্তু ওই 100-এর মধ্যে 10 জন আছে যারা শুধু নিজের স্বার্থ বোঝে, মানে কে কোথায় পার্টি করছে, কোন পার্টির দল আসলে যে আমাদের দেশের ভালো হবে, আমাদের দশের ভালো হবে সেটা চিন্তা করে না, মানে আমার লাভ হবে, আমার এই বাবা এই করছে, আমার কাকা এই করছে, আমার যেটা এই করছে, এই পার্টিতে আমার লাভ হবে, আমার প্রফিট হবে, আমি বাড়ি পাবো, আমি এই পাবো, মানে এটা ভাবে। যখন তুমি দেশের কথা ভাববে তখন তুমি পার্টিকুলারলি একটা মানুষকে সাপোর্ট করতে পারবে। এবার ছোটোখাটোর মধ্যে তোমাদেরকে একটা কথা বলি, আমার পার্টি বিষয়ে অত জ্ঞান নেই, জ্ঞান দেবো না, কিন্তু ছাত্র আন্দোলনে নিট পরীক্ষার পেপারপত্র লিক হওয়ার পরে সেটা নিয়ে ঝামেলা হয়, খুব শীঘ্রই সেই দোষীদেরকে ধরা হয়, নতুন করে আবার পরীক্ষা হয়, রি এক্সাম হয়, তারপরে আবার রেজাল্ট বেরোয়, সবাই প্রচুর পরিমাণে আনন্দ করছে, তারপরে শুরু হয় ঝামেলাটা। তো আমি একটা কথা বলি,
যদি ওই রেজাল্টে মানে আগের পরীক্ষাটাই যদি সেই রেজাল্টটাকেই গণ্য করা হতো, আমি অবশ্যই মেনে নিতাম এগুলো ওনাদের দোষ, মানে মন্ত্রীমহলের দোষ ছিল। কিন্তু সেটা তো মানা হয়নি। নতুন করে এক্সাম দিয়েছে। যারা সুইসাইড করেছে অবশ্যই ডিপ্রেশনে পড়ে সুইসাইড করেছে, কিন্তু আমার মনে হয় যারা প্রকৃত ট্যালেন্টেড প্রচুর মানুষ আছে, ঠিক আছে, একবার ওই রেজাল্টটা তো ঘোষণা করে দেয়নি, তাহলে জানতাম যারা টপার হয়েছে তারা চুরি চাপাটি করে। আমার মনে হয় তারাই হয়তো খারাপ কোনো পদক্ষেপ নিয়েছে, যারা হয়তো ওই প্রশ্নপত্র চুরি করে পয়সা দিয়ে কিনে হয়তো পাশ করব ভেবেছিল, ভাবছে আবার আমাদেরকে ট্রেস দিতে হবে। কিছু মানুষ পড়াশোনার জন্য মাথার চাপে ডিপ্রেশনে কিছু ছাত্ররা সুইসাইড করেছে। হয়তো কিছু ছাত্র এরকমও তো হতে পারে না, কারণ নতুন করে এক্সাম দিতে আমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে তাহলে আমি কেন এক্সাম দিতে পারবো না? আমার ভয়টা কোথায়? ভয়টা কিসের? তো যাই হোক, আমাদের শিক্ষামন্ত্রী ইস্তফা দিয়েছে। তিনি এটাও জানিয়েছে তিনি কোনো ঝুটঝামেলা চান না। আর যাই হোক, কি বলবো, এখন কিছু ভিডিওতে বললে আবার কিছু কিছু যারা মোদিকে সাপোর্ট করে না তাদের অনেক খারাপ লাগতে পারে। তবে একটা কথা বলতে পারি, যে নিজের জন্য কোনোদিন কিছু ভাবেনি, হয়তো তার চালাচামুন্ডারা অনেকেই আছে, মানে দেখো কেন থাকবে না? আজকে মমতার দল ছিল গোটা পশ্চিমবঙ্গে, আগে সিপিএম ছিল, তখনও সেই যে মানুষগুলো ছিল, তৃণমূলের আমলেও সেই মানুষগুলো দল পরিবর্তন করে টিএমসিতে আসলো, আবার সেই মানুষগুলোই আবার বিজেপিকে ভোট দিয়ে জুতালো। সুতরাং মানুষ যদি বদমাইশ হয়, মানে শাখা পোশাখা যদি বদমাইশ হয়, তাহলে তো কিছু করার নেই না। তো মেন মাথাটা ভালো ছিল বলে আমাদের দেশটা অনেক উন্নত হয়েছে। আমি জানি অনেকের এই উন্নতিটা চোখে লাগে না, যাদের লাগে না বাই দ্য ওয়ে তাদের পার্সোনাল ব্যাপার। আমাকে যেমন আমি একটা পোস্ট করেছি ফেসবুকে, সেটাতে আমাকে অনেকে অনেক রকমভাবে থ্রেড দিচ্ছে, একজন তো ডাইরেক্ট আমাকে হুমকি দিচ্ছে। হ্যাঁ, আমি কারোর সম্বন্ধেই কিছু লিখিনি, জাস্ট একটা নর্মাল পোস্ট করেছি যে হিন্দু হয়েও যারা হিন্দুদের বিরোধিতা করে তাদের মতো নিকৃষ্ট আর কেউ হতে পারে না। মানে এখন অনেকেই চটিচাটাগুলো তেলাপোকার দলে নাম ডেকেছে, এতে অনেকেরই গায়ে জ্বালা বাজছে, ডাইরেক্ট আমাকে হুমকি পর্যন্ত দিচ্ছে। তো যাই হোক, আজকে পার্টিগত বিষয়ে আর কোনো কথা বলবো না, শুধু এটাই বোঝাতে চাই যে কিছু কিছু যারা একদমই আমার মায়ের মতো এরকম মানুষ আছে না, তাদেরকে ভুল বোঝানো হয়, তাদের মাথার মধ্যে ভুল ঢোকানো হয়। হ্যাঁ, কিন্তু চলো, যদি কেউ আমার মতো মোদি সাপোর্টার থেকে থাকো কমেন্টে লিখো। আর বাদ বাকি তো জানি যারা মোদি সাপোর্টার না তারা আজকে আমাকে একটু গালাগালি হয়তো দিতেও পারে। তো টাটা, বাই বাই, লাভ ইউ অল।